নমস্কার বন্ধুদের, কারেন্ট অ্যাফেয়ার্সে চলে এসেছি। আজকে 21শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সে আমি চলে এসেছি। 21শে জুলাইয়ের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, তাদের রিলেটেড ফ্যাক্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে 21শে জুলাই প্রথম প্রশ্নটি হলো রাজেন্দ্র বিশ্বনাথ আলেকর, একজনের নাম রাজেন্দ্র বিশ্বনাথ আলেকর কোন রাজ্যর 24তম রাজ্যপাল নিযুক্তি হয়েছেন? দেখুন, রাজেন্দ্র বিশ্বনাথ আলেকর কোন রাজ্যে 24তম রাজ্যপাল হিসাবে নিযুক্তি হয়েছেন? ঠিক আছে, এটির আনসার হলো হিমাচল প্রদেশ। মাথা রাখতে হবে হিমাচল প্রদেশ। তাহলে রাজেন্দ্র বিশ্বনাথ আলেকর কোন রাজ্যে 24তম রাজ্যপাল হিসাবে নিযুক্তি হলো? হিমাচল প্রদেশ। তাহলে এই হিমাচল প্রদেশ সম্বন্ধে জেনে নিই। আগে রাজ্যপাল সম্বন্ধে জেনে নিই। দেখুন, সংবিধানে 153তম অনুচ্ছেদে অনুযায়ী রাজ্য একটি রাজ্যপাল থাকবে। ঠিক আছে, একটি রাজ্যতে একটি রাজ্যপাল থাকবে, সব রাজ্যেতেই থাকে। রাজ্যপাল পদে সর্বনিম্ন বয়স সীমা হচ্ছে 35 বছর। সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। ভালো করে বুঝে নিন জিনিসটা আমি কী বলছি। সংবিধানে 153 অনুচ্ছেদে বলেছে, আর্টিকেলে বলেছে অনুযায়ী রাজ্য একটি রাজ্যপাল থাকবে। যে একটি রাজ্যে একটি রাজ্যপাল থাকবে। রাজ্যর পদে যে সর্বনিম্ন বয়স সীমা থাকবে তা হচ্ছে 35 বছর। ঠিক আছে, সংশ্লিষ্ট রাজ্যর হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্যে পাঠন করবেন। ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম মহিলা, মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এই জিনিসটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেই থাকে। স্বাধীন ভারতে প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু। ঠিক আছে, তাহলে রাজেন্দ্র বিশ্বাস, মাথা রাখুন, রাজেন্দ্র বিশ্বনাথ আলেকর কোন রাজ্যে 24তম রাজ্যপাল নিযুক্তি হলেন? হিমাচল প্রদেশ। এটা ভালো করে বুঝে নিন রাজ্যপালটা কীভাবে নিযুক্ত দরকার। 153তম আর্টিকেলে বলা হয়েছে যে প্রতিটি রাজ্যে একটি করে রাজ্যপাল দরকার, পদে দরকার, এবং তার সর্বনিম্ন বয়স 35 বছর, এবং সংশ্লিষ্ট রাজ্যের যে হাইকোর্টের প্রধান বিচারপতি, যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি থাকে, তিনি রাজ্যপালকে শপথ বাক্যে পাঠন করান। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হলেন সরোজিনী নাইডু। ঠিক আছে, তাহলে দেখে নিই এই যে রাজেন্দ্র বিশ্বনাথ আলেকরটা কে। ইনি হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ, মাথা রাখবেন। ইনি 24তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন হিমাচল প্রদেশে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্নটি হলো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। মাথা রাখবেন, সিরাম ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটটা অ্যাকচুয়ালি ভ্যাকসিন। মাথা রাখবেন, সিরাম ইনস্টিটিউট নিম্নলিখিত কোন ভ্যাকসিনটি সেপ্টেম্বরে 2021-এ ভারতে তৈরি শুরু করবে? ঠিক আছে, তাহলে এটির আনসার হলো স্পুটনিক ভি। মাথা রাখতে, স্পুটনিক ভি। মানে আমি আপনাদের একটা কথা বলছি, এই সিরাম ইনস্টিটিউটটা বেসিক্যালি একটু ভ্যাকসিন ইনস্টিটিউট। ঠিক আছে, মানে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া একটি ভারতীয় বায়োটেকনোলজি এবং টেকনোলজি সংস্থা। মানে মাথা রাখতে হবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া একটি ভারতীয় বায়োটেকনোলজি এবং ফার্মাসিউটিক্যালস সংস্থা। এটি ভারতের পুনে শহরে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? এটা ভারতের পুনে শহরে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক। এবং 1966 সালে সাইরাস পুন্নাওয়ালা প্রতিষ্ঠাতা করেছেন। তাহলে এর প্রতিষ্ঠাতা হচ্ছে সাইরাস পুন্নাওয়ালা। ঠিক আছে, তাহলে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নিম্নলিখিত কোন ভ্যাকসিনটি সেপ্টেম্বরে তৈরি করবে? স্পুটনিক ভি। তাহলে মাথা রাখতে হবে। তাহলে এই যে সিরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সাইরাস পুন্নাওয়ালা, এর প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1966। মাথা রাখতে হবে। তাহলে মাথা রাখুন, এর যে সিও, মানে এই যে এর সিরাম ইনস্টিটিউটের যে সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, আদার পুন্নাওয়ালা, আর প্রতিষ্ঠাতা হচ্ছে সাইরাস এস পুন্নাওয়ালা, প্রতিষ্ঠিত হচ্ছে 1966। মাথা রাখতে হবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সিরাম ইনস্টিটিউটের সিও হচ্ছে আদার পুন্নাওয়ালা, প্রতিষ্ঠাতা হচ্ছে সাইরাস
পণ্যওয়ালা প্রতিষ্ঠিত 1966 সাল। তাহলে সিরাম ইনস্টিটিউট নিম্নলিখিত কোন ভ্যাকসিনটি সেপ্টেম্বর 2021 ভারতে তৈরি শুরু করবে? স্পুটনিক ভি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাই। আগে ভ্যাকসিনটা দেখে নিই। ভ্যাকসিনটা হচ্ছে এই যে ভ্যাকসিনটা লেখা আছে স্পুটনিক। ঠিক আছে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্নটি হলো ভারতের বর্তমানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে? দেখুন ইনি যে ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এটি গঠন হয়েছিল, আগে জেনে নিই, এটি গঠন হয়েছিল 28শে জানুয়ারি 1950। ঠিক আছে, এটি গঠন হয়েছিল। ঠিক আছে, আর এটি এই যে ভারতের বর্তমানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে হলেন? এটির আনসার হলো কে ভেনুগোপাল। ঠিক আছে, কে ভেনুগোপাল। তাহলে কে ভেনুগোপাল ইনি, আর আরেকটি কথা হলো এটি প্রতিষ্ঠাতা বললাম, এটি গঠন হয়েছিল বললাম 28শে জানুয়ারি 1950। আর এটি কোন আর্টিকেলের দ্বারা, মানে আন্ডার আর্টিকেল কত ছিল? এটি হচ্ছে 76(1), মাথা রাখবেন 76(1). ঠিক আছে, আর একটু জেনে নিই যে এর সম্বন্ধে। দেখুন এটি কে ভেনুগোপাল, ইনি হচ্ছে অ্যাটর্নি অফ জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে। আর 15তম, ভালো করে মাথা রাখুন যে কী বলছি, 15তম অ্যাটর্নি জেনারেল অফ হলেন ভেনুগোপাল, মানে 15তম, 15th এবং বর্তমানে অ্যাটর্নি জেনারেল হলেন ভেনুগোপাল। তিনি 2020 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারায়, পুনরায় নিয়োগ পেয়েছেন। ঠিক আছে, তিনি 2020 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারায় পুনরায় নিয়োগ পেয়েছেন। তিনি 30শে জুন 2017 তার কাজ শুরু হয়। ঠিক আছে, মাথা রাখবেন। তাহলে 15তম বর্তমানে অ্যাটর্নি জেনারেল হলেন ভেনুগোপাল। তিনি 2020 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারায় পুনরায় নিয়োগ পেয়েছিলেন। তিনি 30শে জুন 2017 তার কাজ শুরু করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে দেখে নিই মানুষটিকে। ইনি হচ্ছে ভেনুগোপাল, কে ভেনুগোপাল। ঠিক আছে, তিনি এখন বর্তমানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, মাথা রাখতে হবে। পরবর্তী প্রশ্ন চাই। পরবর্তী প্রশ্ন, আর এনার এই যে বলেই দিলাম যে এই যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ইনি কবে গঠন হয়েছিল? 18 জানুয়ারি 1950 সাল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আবি দা আহমেদ কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় অধিষ্ঠিত হয়েছেন? আবে আহমেদ একজনের নাম, মাথা রাখবেন। আবে আহমেদ কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় অধিষ্ঠিত? দেখুন ইনি প্রায় 4th প্রাইম মিনিস্টার হয়েছেন, 4th প্রাইম মিনিস্টার, মাথা রাখবেন। 4th প্রধানমন্ত্রী হয়েছেন, এই যে হয়েছেন কোথায়? ইথিওপিয়াতে ইনি 4th, ইথিওপিয়াতে তিনি 4th প্রাইম মিনিস্টার হলেন, মানে 4বার হলেন ইথিওপিয়াতে আর হয়েছেন। এবং এর সম্বন্ধে জেনে নিই। আবি আহমেদ আলী হলেন একজন ইথিওপিয়ার রাজনীতিবিদ, যা তেসরা এপ্রিলে 2008 সালে থেকে ফেডারেল ডোমেস্টিক, মানে এই পার্টিটির নাম হচ্ছে, যে পলিটিক পার্টিটি হচ্ছে ফেডারেল ডোমেস্টিক অফ রিপাবলিক অফ ইন্ডিয়া ইথিওপিয়ার 4th অফ দ্য প্রেসিডেন্ট হিসাবে তিনি দায়িত্ব পালন করলেন। মাথা রাখতে হবে। ওবিদা আহমেদ আলী হলেন একজন ইথিওপিয়ার রাজনীতিবিদ, যা 3 এপ্রিল 2018 সালে থেকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়াতে 4th প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করলেন। ঠিক আছে, আর আমি আরেকটু বলে নিই, আরেকটু এর সম্বন্ধে। তাহলে আমি ইথিওপিয়ার সম্বন্ধে বলি। ইথিওপিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত। ইথিওপিয়া কোথায় অবস্থিত? একটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। তাহলে রাজধানী হচ্ছে আদিস আবাবা, মুদ্রা হচ্ছে ইথিওপিয়ান বীর। ঠিক আছে, মাথা রাখতে হবে। ইথিওপিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত, রাজধানী হচ্ছে আদিস আবাবা, মুদ্রা হচ্ছে ইথিওপিয়ান বীর। ঠিক আছে, এর সম্বন্ধে জানানোর আগে জানানো আছে আবিদ আহমেদকে দেখে নিই। আবিদ আহমেদ হচ্ছে ইনি আবিদ আহমেদ। ঠিক আছে, আর এনার জন্মটা জেনে নিই। এনার জন্ম হচ্ছে 15ই আগস্ট আর ইথিওপিয়াতেই হয়েছিলেন। আর এনার যেই পার্টিটি ইনি করেন সেটার নাম হচ্ছে
ডোমেস্টিক পার্টি, মাথা রাখতে ওরমো ডোমেস্টিক পার্টি। তাহলে মাথা রাখতে অবি আহমেদ আর একজন হলো ইথিওপিয়ার রাজনীতিবিদ। 2রা এপ্রিল 2028 থেকে ফেডারেল ডোমেস্টিক হিসেবে তিনি চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। ঠিক আছে, ইনি হচ্ছে ওবেদ আহমেদ। পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021 Q3 এ কোন দেশ শীর্ষ রয়েছে? দেখুন এটি বেসিক্যালি হচ্ছে হেনরি পাসপোর্ট। এই হেনরি পাসপোর্ট এটি হচ্ছে গ্লোবাল র্যাঙ্কিং কান্ট্রিজ অফ দ্য অ্যাকর্ডিং অফ দ্য ট্রাভেল ফ্রিডম। মানে অ্যাকচুয়ালি দ্য পাসপোর্ট মানে এটা কি, যখন এই যে র্যাঙ্কিং মানে এই পাসপোর্ট সিচুয়েশানে কোন দেশ কত র্যাঙ্কিংয়ে আছে, ঠিক আছে, এটাই বলতে চেয়েছে যে হেনরি পাসপোর্ট ইন্ডেক্সে কোন দেশ শীর্ষস্থানে আছে। ঠিক আছে, এটির আনসার হলো জাপান। জাপান হেনরি পাসপোর্টের শীর্ষস্থানে আছে, মাথা রাখতে হবে। তাহলে জাপান যদি শীর্ষস্থানে আছে মানে হেনরি পাসপোর্টের শীর্ষস্থানে আছে, তাহলে হেনরি পাসপোর্টের ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 90, মাথা রাখতে হবে। তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ। হেনরি পাসপোর্ট অফ ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 90তম, 90 মানে 90তে, আর প্রথম স্থানে আছে জাপান। ঠিক আছে, তাহলে হেনরি পাসপোর্টে ইন্ডেক্সে প্রথম তিনটি দেশ হলো জাপান, সিঙ্গাপুর ও জার্মানি। জাপান, সিঙ্গাপুর, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, জাপান, সিঙ্গাপুর, জাপানিজ, সিঙ্গাপুর, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, আর ভারতের স্থান হচ্ছে 90তম, মাথা রাখতে হবে। তাহলে একটি জেনে নিই একটি কথা, এর সাথে একটি কথা বলে নিই। এই যে হেনরি পাসপোর্ট অফ ইন্ডেক্স এটি বেসিক্যালি হচ্ছে HPI, এটির হচ্ছে শর্ট ফর্ম যেটা বলে হেনরি পাসপোর্ট ইন্ডেক্স। ঠিক আছে, এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, এটি স্টার্ট হয়েছিল 2006 সালে, মাথা রাখতে হবে 2006 সালে। এবার 2006 সালে হেনরি মানে এটি করেছিল হেনরি অ্যান্ড পার্টনার নামে একটি করেছিল, নাম হচ্ছে হেনরি আর পার্টনার নামে করেছিল, মাথা রাখতে হবে। এটি স্টার্ট করেছিল 2006 সালে এবং হেনরি অ্যান্ড পার্টনার নামে করেছিল, কিন্তু 2008 সালে এটি রিনেম মডিফিকেশন হলো জানুয়ারি 2008-এ মডিফিকেশান হয়ে এটির নাম হলো হেনরি পাসপোর্ট, মাথা রাখতে হবে। তাহলে হেনরি কোন দেশের শীর্ষস্থানে রয়েছে হচ্ছে জাপান। ঠিক আছে, জাপান, এবং হেনরি পাসপোর্ট ইন্ডেক্সে 2021 ভারতের অবস্থান হচ্ছে 90তম। হেনরি পাসপোর্ট ইন্ডেক্সে প্রথম তিনটি দেশ হলো জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, তাহলে এখানে দেখে নিই যে এখানে দেখলেই বুঝতে পেরে যাবে, এই হচ্ছে জাপান, তারপর সিঙ্গাপুর, ঠিক আছে, তারপরে জার্মানি, তারপর ফ্রান্স, তারপর UK, US, অস্ট্রেলিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া। দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে এরকম র্যাঙ্কিং, এটা হচ্ছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। ঠিক আছে, এর আগেও অনেক কিছু আছে, অনেক দেশ আছে, সেটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে হেনরি পাসপোর্ট ইন্ডেক্সে 2021 Q3 কোন দেশের শীর্ষস্থান হয়েছে? জাপান। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজদূত হিসাবে ভারতে কে নিযুক্ত হলেন? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজদূত হিসাবে ভারতে কে নিযুক্ত? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজদূত হিসাবে নিযুক্তি হলেন কে? এটি হলো অতুল কেশব। স্পেলিংটা মিস্টেক আছে, কেশব। ঠিক আছে, অতুল কেশব। তাহলে ঠিক আছে, অতুল কেশব। তাহলে অতুল কেশব কে ছিলেন? যেখানে আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ট ফর্ম USA বলে, ছোটো ফর্মে USA। তো এটির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার রাজধানীটা কি জেনে নিই। ইউরোপের স্টেট অফ রাজধানীটা হচ্ছে ওয়াশিংটন DC। তার মুদ্রার নাম কি? মার্কিন ডলার। রাষ্ট্রপতি জো বাইডেন। উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, মাথা রাখতে হবে। তাহলে আমি এটা ভালো করে পড়ে নিই। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত মানে রাজ্যদূত হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অতুল কেশব, মাথা রাখতে হবে অতুল কেশব। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি? মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন DC। মুদ্রার নাম হচ্ছে মার্কিন ডলার। রাষ্ট্রপতি জো বাইডেন আর উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। ঠিক আছে, দেখে নিচে ইনি হচ্ছে অতুল কেশব। ইনি হচ্ছে নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজদূত হিসেবে ভারত থেকে নিযুক্তি হয়েছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজদূত হিসেবে নিযুক্তি হয়েছেন। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়ান টু রেস্কিউ পুস্তকটি কে লিখেছেন? এটির আনসার হলো শ্রুতি রাও এবং সুশান্ত সিং। দেখুন,
এই যে সুশান্ত সিংয়ের সম্পর্কেই শ্রুতিরাও লিখেছেন, মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে সম্প্রতি ইন্ডিয়ান টু দ্য রেস্কিউ, এটি একটি ছোটো গল্পের মধ্যে সুশান্ত সিংয়ের যা জীবন কাহিনী বা তার সম্বন্ধে কিছু বলেছেন ওই গল্পের মধ্যে, ঠিক আছে। তা শ্রুতিরাও ও সুশান্ত সিং, মাথায় রাখুন, ঠিক আছে। ইনি হচ্ছে শ্রুতিরাও, ঠিক আছে, শ্রুতিরাও। তাহলে সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়ান টু রেস্কিউ পুস্তকটি লিখেছেন শ্রুতিরাও, মাথায় রাখবেন, শ্রুতিরাও লিখেছেন এবং সুশান্ত সিংহ, ঠিক আছে। সুশান্ত সিংয়ের সম্পর্কে লিখেছে, তাই সুশান্ত সিংয়ের সম্পর্কে লিখেছে দ্য ইন্ডিয়ান টু রেস্কিউ, ঠিক আছে। পুস্তকটি কে লিখেছে? শ্রুতিরাও। তাহলে পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন হলো সম্প্রতি 1 জুলাই 2021 তারিখে ভারতীয় স্টেট ব্যাংক এর কততম প্রতিষ্ঠাতা দিবস পালিত হয়েছে? এটির আনসার হলো 66তম, মাথায় রাখবেন 66তম, এটির আনসার হলো 66তম। তাহলে 66তম, তাহলে 1 জুলাই 2021-এ মানে যে দিনটি গেছে, যে তারিখটি ভারতীয় স্টেট ব্যাংকের কততম প্রতিষ্ঠাতা দিবস? তাহলে 66তম প্রতিষ্ঠাতা দিবস, মাথায় রাখবেন। 2021-এ জুলাইয়ে, তাহলে জুলাইয়ে মানে 1 জুলাই ওনার প্রতিষ্ঠাতা দিবস, মাথায় রাখবেন 1 জুলাই প্রতিষ্ঠাতা দিবস। কিন্তু 1 জুলাইতে কততম প্রতিষ্ঠাতা দিবস স্টেট ব্যাংকের? হচ্ছে 66তম, ঠিক আছে। তাহলে এসবিআই এর ফুল ফর্মটা কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মাথায় রাখতে হবেন। এটি ভারতীয় স্টেট ব্যাংক, এটি প্রতিষ্ঠিত যে 1 জুলাই 1995 সাল। তাহলে মাথায় রাখতে হবে যে ভারতীয় স্টেট ব্যাংক, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠাতা হচ্ছে 1 জুলাই 1995। তাহলে সদর দপ্তর কোথায়? মুম্বাই। চেয়ারম্যান হচ্ছে দীনেশ কুমার খাড়া। আর ট্যাগ লাইন থাকে সব ক্ষেত্রে স্টেট ব্যাংকে, দ্য ব্যাংকার টু দ্য এভরি ইন্ডিয়া, ঠিক আছে। মাথায় একটু বলে নিই আপনাদের, সম্প্রতি 1 জুলাই 2021 তারিখে ভারতীয় স্টেট ব্যাংকে এর কততম প্রতিষ্ঠাতা দিবস পালিত হয়েছে? 66তম। এসবিআইয়ের ফুল ফর্মটা জানাই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের স্টেট ব্যাংকের প্রতিষ্ঠাতা 1 জুলাই 1995, সদর দপ্তর মুম্বাই, চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া। ট্যাগ লাইনটা কী ছিল স্টেট ব্যাংকের যে ট্যাগ লাইনটা লেখা থাকে সেটা হচ্ছে দ্য ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিওর হচ্ছে দেখুন এআইআর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া রেডিও। এর নতুন নির্দেশক মানে হচ্ছে ডিরেক্টর জেনারেল। মানে অল ইন্ডিয়া রেডিও যে নতুন মহাকাশ মহানির্দেশক ডিরেক্টরকে নিযুক্তি হলেন। দেখুন এটির আনসার হলো বেনুধর রেড্ডিকে অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্তি করা হলো, ঠিক আছে। তাহলে একটু জেনে নিই ভালো করে, অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠাতা কবে? 1936 সাল। সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি, ঠিক আছে। মহানির্দেশিকা হচ্ছে এন বেনুধর রেড্ডি। তাহলে মাথায় রাখুন, তাহলে অল ইন্ডিয়া রেডিও মহানির্দেশিকা মানে ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হন? বেনুধর রেড্ডি। অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠাতা হচ্ছে 1936, সদর দপ্তর নিউ দিল্লি, আর মহানির্দেশিকা হচ্ছে এন বেনুধর রেড্ডি। তাহলে মাথায় রাখতে হবে। তাহলে অল ইন্ডিয়া এআইআর এর ফুল ফর্ম কি যদি জিজ্ঞাসা করে? এআইআর এর ফুল ফর্ম হচ্ছে, এআর বলে মাথা রাখবে না, অল ইন্ডিয়া রেডিও, মাথা রাখবেন অল ইন্ডিয়া রেডিও। তাহলে এর প্রতিষ্ঠাতা কবে? 1936 সাল। তাহলে সদর দপ্তর কবে? সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি, হেডকোয়ার্টার যেটা বলে। তার মহানির্দেশিকা এর কে নির্দেশিকা দেয়? হচ্ছে এন বেনুধর রেড্ডি, ঠিক আছে। ইনি হচ্ছে সেই ব্যক্তি যার নাম আমি বলছি বেনুধর রেড্ডি, ঠিক আছে, যিনি ডিরেক্টর জেনারেল হিসাবে অল ইন্ডিয়া রেডিও ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্তি হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন, এটি আমার লাস্ট প্রশ্ন। চ্যানেলটি ভালো লাগবে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, ঠিক আছে। সম্প্রতি কোন রাজ্য সরকার সল্ট কর্মসূচি লঞ্চ করে? সল্ট কর্মসূচি লঞ্চ করে, দেখুন এটির আনসার হলো উত্তর অন্ধ্রপ্রদেশ, মাথা রাখবেন অন্ধ্রপ্রদেশে সল্ট কর্মসূচি মানে বুঝতেই পারছেন, মানে যারা কাজ পায় না, বেকারত্ব, তাদের জন্য একটি সল্ট কর্মসূচি লঞ্চ করলো অন্ধ্রপ্রদেশ। তাহলে ব্যাপারটা জেনে নিই। অন্ধ্রপ্রদেশ সরকার, মাথা রাখবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ সরকার স্কুলের শিক্ষা ব্যবস্থার জন্য, দেখুন অন্ধ্রপ্রদেশে একটি সরকার আছে, যে সরকারটা স্কুলের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে সাপোর্টিং অফ আন্ধ্রাস লার্নিং ট্রান্সফরমেশন কর্মসূচি শুরু করেছে। তাহলে মাথা রাখতে হবে যে সম্প্রতি কোন রাজ্য সল্ট কর্মসূচি, তাহলে সল্ট কর্মসূচির ফুল ফর্মটা কি? সাপোর্টিং আন্ধ্রাস লার্নিং ট্রান্সফরমেশন কর্মসূচি শুরু করেছে। তাহলে সাপোর্টিং মানে যে অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলে যে শিক্ষা ব্যবস্থা সরকারি স্কুলে যেসব যে শিক্ষা হয় তাদের উন্নতির জন্য একটি কর্মসূচি লঞ্চ করেছে। সেই কর্মসূচি লঞ্চ হচ্ছে সল্ট কর্মসূচি, সেটির ফুল ফর্ম হচ্ছে সাপোর্টিং আন্ধ্রাস লার্নিং ট্রান্সফরমেশন সল্ট কর্মসূচি, এটাকে ছোট ফর্মে বলে সল্ট, SALT সল্ট কর্মসূচি শুরু করেছেন কোন সরকার? অন্ধ্রপ্রদেশ সরকার। তাহলে মাথায় রাখুন। তাহলে অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে জেনে নিই। দেখুন
অন্ধ্রপ্রদেশের স্থাপন হয়েছিল, মানে প্রতিষ্ঠাতা হয়েছিল 1 নভেম্বর 1956। রাজধানী হচ্ছে অমরাবতী বা বিশাখাপত্তনম। মুখ্যমন্ত্রী এস জগনমোহন রেড্ডি। রাজ্যপাল হচ্ছে বিশ্বভূষণ হরিশ্চন্দ্র। লোকসভা আসন 25টা, রাজ্যসভা আসন 11টা, বিধানসভা আসন 175টা। তাহলে প্রতিবেশী রাজ্য কী আছে? উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু আর তেলেঙ্গানা। তাহলে মাথায় রাখতে হবে যে সল্ট কর্মসূচি করেছে, মাথায় রাখুন, সল্ট কর্মসূচি শুরু করেছে কোন সরকার? অন্ধ্রপ্রদেশ সরকার। এটি সল্ট কর্মসূচি বলতে কী বোঝাতে চেয়েছে? অন্ধ্রপ্রদেশে সরকার স্কুলের শিক্ষা ব্যবস্থাকে উন্নতির লক্ষ্যে সাপোর্টিং অ্যান্ড আন্ডার্স লার্নিং ট্রান্সফরমেশন কর্মসূচি শুরু করেছেন। তাহলে অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে যদি জেনে নেওয়া যায়, তাহলে রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম, মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, রাজ্যপাল বিশ্বভূষণ হরিশ্চন্দ্র, ঠিক আছে। আর লোকসভা আসন হচ্ছে 25টা, রাজ্যসভা আসন 11টা, বিধানসভা আসন 175টা। প্রতিবেশী রাজ্য যেমন বললাম উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ঠিক আছে। তাহলে চ্যানেলটি ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।